দাঁড়ান, এই আমরা আমাদের কুমুদরঞ্জন দ্বীপ উচ্চ বিদ্যালয়ের কলিগরা সব চললাম কুম্ভ মেলায়। কুম্ভ মেলা, যেটা শুধু কুম্ভ নয়, মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর পর হয়। সেই কুম্ভ মেলা তীর্থস্থানে আমরা চললাম সবাই মিলে। কিন্তু কুম্ভ মেলা কেন হয় সে সম্বন্ধে দুটো পৌরাণিক কাহিনী আছে। একটা হচ্ছে গরুর এবং সাপেদের বিদ্বেষের কাহিনী, আর একটা হচ্ছে সমুদ্র মন্থনের কাহিনী। গরুর বিষ্ণুর বাহন, সেই বিষ্ণু বাহনের সঙ্গে সাপেদের সঙ্গে যে শত্রুতার সম্পর্ক, সেই কাহিনীতে জানা যায় মহর্ষি কশ্যপের দুই পত্নী ছিলেন, কদ্রু এবং বিনতা। তারা আবার দু বোন। কদ্রু কুটিল মনোভাব সম্পন্না আর বিনতা সরল মনোভাব সম্পন্না। একদিন কদ্রু তার স্বামী কশ্যপকে বললেন, আমার প্রচুর হিংস্র সন্তান চাই, আপনি ব্যবস্থা করুন। মহামুনি কশ্যপ বর দিলেন। তাতে করে কদ্রুর 100টা ডিম হলো। এদিকে মহামুনি কশ্যপ তার অপর পত্নী বিনতাকে জিজ্ঞাসা করলেন, তোমার কোনো বর চাই না? তখন বিনতা বললেন, আমার কদ্রুর মতো অসংখ্য সন্তান চাই না, আমার অল্প সন্তান হোক, কিন্তু তারা যেন প্রচণ্ড বলবান হয়। মহামুনি কশ্যপ বললেন, তথাস্তু। তাতে করে বিনতার দুটো বড় বড় ডিম হলো। এরপর কিছুদিন যাবার পর কদ্রুর সন্তানরা একে একে ডিম ফুটে বের হতে লাগলো এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সাপ জন্মগ্রহণ করল। এদিকে বিনতা তার সন্তান হচ্ছে না বলে অস্থির হয়ে পড়ল এবং সেই ধৈর্য হারিয়ে একটা ডিম নিজেই ফাটিয়ে ফেলল। সেই ডিম ফাটানোর পর তা থেকে যে সন্তানের জন্ম হলো, তার ওপরের অংশটা পূর্ণতা পেল আর নিচের দিকের অংশটা পূর্ণতা পেল না। তখন সেই সন্তান বিনতাকে রেগে গিয়ে বলল, মা, তুমি আমার সঙ্গে যা করলে, দ্বিতীয় ডিমটার সঙ্গে তুমি আর তা করো না, ধৈর্য ধরো, তোমার সন্তান বলবান হবে। এই বলে সে চলে গেল সূর্যের কাছে এবং তার নাম হলো অরুণ। এদিকে বিনতা অপেক্ষা করতে থাকল। সেই সময় একদিন কদ্রু এবং বিনতা যখন স্নান করতে গেছে, দেবরাজ ইন্দ্র তার ঘোড়া করে মর্তে নেমে এসেছে এবং নদীর ধারে পায়চারি করছে, পরিভ্রমণ করছে ঘোড়াটাকে এক জায়গায় রেখে। কদ্রু সেই ঘোড়াটিকে দেখিয়ে বিনতাকে বলল, দেখ দেখ, ঘোড়াটা কি সুন্দর কালো রঙের। বিনতা বলল, না তো, কালো রঙের তো নয়, ও তো তুষার ধবল, শুভ্র সাদা, কি সুন্দর দেখতে। এই নিয়ে দুজনের তর্ক বাঁধল এবং সেই তর্কের শর্ত হলো, ওই ঘোড়ার কাছে তারা যাবে, গিয়ে দেখবে ঘোড়ার রং কালো না সাদা। যে এই তর্কে হেরে যাবে তাকে অপরের দাসত্ব করতে হবে।
বিনতা রাজি হয়ে গেল। এদিকে কদ্রু তার সর্প সন্তানদের এসে জানালো তর্কের বিষয়। তখন সর্প সন্তানরা বলল, মা তুমি তো ভুল করেছ, ছোট মা যেটা বলেছে সেটাই সঠিক, অর্থাৎ ইন্দ্রের ঘোড়া উচ্চৈঃশ্রবার বর্ণ হচ্ছে সাদা, তুমি তো হেরে যাবে। তখন কদ্রু বলল, তোরা যেন তেন প্রকারেণ ওই ঘোড়ার রং কালো করে দিবি, নইলে আমাকে কিন্তু তোর ছোট মায়ের দাসত্ব করতে হবে। প্রথমে সন্তানরা রাজি হলো না, কিন্তু কদ্রু অত্যন্ত রেগে গিয়ে তাদের শাপ দিতে উদ্যত হলে তখন এক সন্তান রাজি হলো। এবং যখন বিনতা এবং কদ্রু সেই ঘোড়ার সামনে গেল, তার আগেই সেই সাপ সমগ্র ঘোড়াটিকে পেঁচিয়ে পেঁচিয়ে কালো বর্ণের করে দিল। কাজেই বিনতা এবং কদ্রু যখন সেখানে গিয়ে দেখল যে ঘোড়ার রং কালো, তখন তর্কের শর্ত অনুযায়ী বিনতা কদ্রুর দাসীতে পরিণত হলো। এদিকে বেশ কিছুদিন অতিক্রান্ত হবার পর বিনতার আর একটা ডিম ফুটে প্রচণ্ড ক্ষমতাশালী এক সন্তানের জন্ম হলো, যার মুখটা পাখির মতো কিন্তু সারা শরীরটা মানুষের মতো। সে যখন ছোট অবস্থায় থাকলো, ছোট অবস্থা থেকেই সে দেখতে শুরু করলো তার মা, বড় মা যা বলে তাই করে, তার দাসীবৃত্তি করতে বাধ্য হয়। কেন তার মাকে দাসত্ব করতে হয়, তার মাকে বারবার জিজ্ঞাসা করেও সে কোনো উত্তর দিত না। এইভাবে গরুর ক্রমশ বড় হয়ে উঠল এবং প্রচণ্ড ক্ষমতাশালী হয়ে উঠল। শেষ পর্যন্ত তার মাকে জিজ্ঞাসা করে আসল ঘটনা জানতে পারল। তর্কের কারণে তার মাকে দাসত্ব করতে হয়। সে তখন তার বৈমাত্রেয় ভাই সাপেদের কাছে গিয়ে বলল, তোমরা কি করলে বল আমার মাকে দাসত্ব থেকে মুক্তি দেবে? আমি সেটাই করব, তোমরা বলো। তখন তার বৈমাত্রেয় ভাই সাপেরা বলল, তুমি স্বর্গের অমৃত কুম্ভ এনে দাও, তাহলেই তোমার মার দাসত্ব মুক্তি ঘটবে। তখন গরুর উড়ে চলল দেবতাদের ওখানে এবং সেখানে দেবতাদের সঙ্গে যুদ্ধ করলো এবং যুদ্ধে প্রত্যেকটা দেবতা, দেবরাজ ইন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত দেবতাদের পরাস্ত করে অমৃতকুণ্ড, অমৃতের ভাণ্ড যখন নিয়ে আসছে, সেই সময় বিষ্ণুদেব পথ আটকালো এবং বিষ্ণুদেবের সঙ্গে যুদ্ধ হলো। বিষ্ণুদেব দেখল যে গরুর অমৃত কুম্ভ নিয়েছে, কিন্তু সেই অমৃত কুম্ভ সে পান করছে না। কেন পান করছো না সেটা জিজ্ঞাসা করায় গরুর বলল, আমি এই কুম্ভ আমার নিজের জন্য নিয়ে যাচ্ছি না, আমার মায়ের দাসত্ব মুক্তির জন্য নিয়ে যাচ্ছি। তখন বিষ্ণুদেব বলল যে ঠিক আছে, তোমাকে আমি অমৃত কুম্ভ নিয়ে যেতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। ওই অমৃত কুম্ভ মাটিতে রাখার সাথে সাথে তুমি আমার বাহন হবে। গরুর তাতে রাজি হলো। সেই থেকে গরুর বিষ্ণুর বাহন। ওদিকে অমৃত কুম্ভ নিয়ে মাটিতে রাখার সাথে সাথে বিষ্ণুদেব মায়া মাধ্যমে সেই অমৃত কুম্ভ অদৃশ্য করে দিল। সাপেরা সেই অমৃত কুম্ভ পেল না, কুশ গাছের ওখানে রেখেছিল, তাই সেই কুশ গাছগুলোই চাটতে শুরু করলো, তাই সাপেদের জীব কাটা। এই হলো অমৃত কুম্ভের কাহিনী। এখন বিষ্ণুদেবের সঙ্গে গরুরের যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধের সময়
অমৃত কুম্ভ থেকে 4টি ফোঁটা পৃথিবীর 4টি জায়গায় পড়েছিল। একটা হচ্ছে প্রয়াগরাজ, একটা হচ্ছে উজ্জয়িনী, একটা হচ্ছে নাসিক, আর একটা হচ্ছে হরিদ্বার। এই 4টি জায়গায় সেই জন্য কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই হলো একটা কাহিনী। আর একটা কাহিনীতে জানা যায় যে মন্দার পর্বতকে মন্থনদণ্ড করে নাগরাজ বাসুকীকে রজ্জু করে দেব এবং দানবের সম্মিলিত প্রচেষ্টায় যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় প্রথমে উঠেছিল বিষ, আর সেই বিষ পান করে ধরাধামকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব, এবং সেই বিষ কণ্ঠে ধারণ করে তিনি হয়েছিলেন নীলকণ্ঠ। তারপর অন্যান্য বহু নামি দামি সামগ্রীর সাথে সাথে উঠে এসেছিল অমৃত কলস। এখন সেই অমৃত কলস ওঠার পর দেবতারা সেই কলস নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কারণ ওই অমৃত যদি দানবদের হাতে যায় তাহলে দানবরা ধরাধামকে ধ্বংস করে ফেলবে, তারা সমস্ত ব্রহ্মাণ্ডকে তছনছ করে ফেলবে। তাই দেবতাদের অর্থাৎ দেবরাজ ইন্দ্রের পুত্র অচিন্ত্য সেই অমৃত কুম্ভ নিয়ে 12 দিন ঘুরে বেরিয়েছিল। 12 দিন পৃথিবীর যে 4টি জায়গায় ঘুরে বেরিয়েছিল, সেই 4টি জায়গা হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এই জন্য এই 4টি জায়গাতেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 12 দিন ধরে ঘুরে বেরিয়েছিল রক্ষা করার জন্য। সেই জন্য সেই 12 দিনটা দেবতাদের 12 দিন সমান আমাদের এখানে 12 বছর। তাই প্রত্যেক 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আসলে কুম্ভ মেলা 4 ধরনের। স্বাভাবিক কুম্ভ, যেটা 3 বছর অন্তর হয় প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনীতে। অর্ধকুম্ভ হয় প্রতি 6 বছর অন্তর হরিদ্বার আর প্রয়াগরাজে। পূর্ণ কুম্ভ মেলা হয় প্রতি 12 বছর অন্তর গ্রহের গতিবিধির ওপর নির্ভর করে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনীতে। আর সূর্য, চন্দ্র, বৃহস্পতির অবস্থান অনুযায়ী কুম্ভ মেলার তিথি নির্দেশ করা হয়। আর মহাকুম্ভ হয় 144 বছর পর, অর্থাৎ 11টা পূর্ণকুম্ভ হয়ে যাবার পর 12তম পূর্ণকুম্ভই হল মহাকুম্ভ, যেটা অমৃত কুম্ভ নামে পরিচিত। এবারে 2025 সালের 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা। যে মেলাটি বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ মেলার স্বীকৃতি পেয়েছে। মোট 4000 হেক্টর এলাকা জুড়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং গোটা মেলাটাকে 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। আর সমগ্র মেলায় মোতায়েন করা হয়েছে 1.5 লাখের বেশি সাফাই কর্মী, যারা প্রতিনিয়ত সাফাই কাজে নিযুক্ত রয়েছে। মোতায়েন করা হয়েছে 50,000-এর বেশি পুলিশ, যারা বিভিন্ন সময়ে নিরাপত্তার স্বার্থে বিভিন্নভাবে মেলার কাজে সহযোগিতা করে চলেছে। 6টা শাহী স্নানের দিন তিথি অনুযায়ী 13ই জানুয়ারিতে পৌষ পূর্ণিমার 13ই জানুয়ারি একটা শাহী স্নান হবে, 14ই জানুয়ারি মকর সংক্রান্তির শাহী স্নান হবে, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যায় শাহী স্নান হবে, 4ঠা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে শাহী স্নান হবে, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে শাহী স্নান হবে, আর 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, সেখানেও শাহী স্নান হবে।
এই শাহী স্নানের দিনগুলোতে এত ভিড় হচ্ছে যে ধারণার বাইরে। কোটি কোটি মানুষ এই মেলায় অংশগ্রহণ করছে, গিয়ে ত্রিবেণী সংগমে স্নান করছে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর যে ত্রিবেণী সঙ্গম, সেখানে স্নান করে অনেকে পুণ্য সঞ্চয় করছে, অনেকে অভিজ্ঞতা সঞ্চয় করছে, অনেকে মোক্ষ লাভের আশায় এই পুণ্য স্নান করছে। ওই ত্রিবেণী সংগ্রামে পুণ্য স্নান করলে নাকি মোক্ষ লাভ হয়, আর মানব জন্ম জন্মাতে হয় না। আমরাও গিয়েছিলাম এই কুম্ভ মেলায় মহা জনসমাবেশ প্রত্যক্ষ করার জন্য। সেই সঙ্গে ত্রিবেণী সংগ্রামে স্নান করার লোভ সামলাতে না পেরে আমরাও স্নান করলাম, এবং ত্রিবেণী সংগ্রামে স্নান করে যে একটা আলাদা অভিজ্ঞতা হলো, তা বিরল থেকে বিরলতম বললেও অত্যুক্তি হয় না। নমস্কার, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।